আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব দশম অধ্যায় থেকে যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই পর্বে আমরা আলোচনা করব মূলত দশম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ শব্দগুলো রয়েছে যেগুলো আমাদের অবশ্যই জানা দরকার, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই আলোচনা। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে গুরুত্বপূর্ণ শব্দসমূহ, যে শব্দসমূহগুলো তোমাদের অবশ্যই কি করতে হবে, মনে রাখতে হবে। তো এখানে প্রথমেই যে শব্দটা বলা আছে যে উপযোগ। উপযোগ জিনিসটা কি? উপযোগ বলতে বোঝা হচ্ছে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। তাহলে যে অভাব পূরণ যে ক্ষমতা সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলতেছি উপযোগ। ঠিক আছে, তো এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এটা সব জায়গায় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ আর কি, কারণ উপযোগ আপনাদের থেকে এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসে, তো যার কারণে এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। পরবর্তীতে যদি দেখি তাহলে হচ্ছে অপ্রাচুর্য। তাহলে বলা হচ্ছে চাহিদার তুলনায় কোনো সম্পদের যোগান কম থাকাকেই বলা হচ্ছে অপ্রাচুর্য। অর্থাৎ আমাদের যে পরিমাণ চাহিদা আছে তার থেকে সম্পদের যোগান কম থাকায় হচ্ছে কি অপ্রাচুর্যতা। ঠিক আছে, আর প্রাচুর্য বলতে আমরা বুঝি যেটা প্রচুর পরিমাণে আছে, আর অপ্রাচুর্য মানে আমরা বুঝতে পারতেছি যেটা হচ্ছে তার ঠিক বিপরীত ধরনের অবস্থা। পরবর্তীতে বলা হচ্ছে ব্যক্তিগত সম্পদ। আমরা জানি সম্পদকে টোটাল হচ্ছে বেশ কয়েক ভাগে ভাগ করা হয়। ব্যক্তিগত সম্পদ, সমষ্টিগত সম্পদ, আন্তর্জাতিক সম্পদ, জাতীয় সম্পদ, এই প্রকারভেদে বিভক্ত করা হয়। তো তার মধ্যে একটা হচ্ছে ব্যক্তিগত সম্পদ, যেটা আপনাদের মনে রাখতে হবে। এক কথায় যে ব্যক্তি মালিকানাধীন যে সম্পদগুলো রয়েছে সেগুলোকে আমরা বলতেছি ব্যক্তিগত সম্পদ। সমষ্টিগত সম্পদ কি? আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ, যে সমাজের সকলে সম্মিলিতভাবে যে সকল সম্পদ ভোগ করে সেগুলোকে বলা হচ্ছে সমষ্টিগত সম্পদ। আমি উদাহরণ হিসেবে বলতে পারি স্কুল, তারপর হচ্ছে রাস্তাঘাট, এগুলো কি আমরা সবাই একত্রে ব্যবহার করি বা সম্মিলিতভাবে ব্যবহার করি, যার কারণে এটাকে বলা হচ্ছে সমষ্টিগত সম্পদ। জাতীয় সম্পদ, রাষ্ট্রের সকল নাগরিকের ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত সমাজের সমষ্টিগত সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলা হয়। তার মানে কি যত ধরনের সম্পদ আছে সবগুলোর সমষ্টিকেই বলা হচ্ছে জাতীয় সম্পদ। তারপর হচ্ছে আন্তর্জাতিক সম্পদ, বিশ্বের সকল জাতি। তার মানে কি যখন রাষ্ট্রের কথা বলা হবে, যখন একটা রাষ্ট্রের সবাই যখন যেটা ব্যবহার করবে বা সবার সম্মিলিত সম্পদকে আমরা বলি জাতীয় সম্পদ, ঠিক একইভাবে যখন রাষ্ট্রের গণ্ডি পেরিয়ে যখন আন্তর্জাতিক সীমানায় চলে যাবে, আমার নিজস্ব এলাকার গণ্ডি বা নিজস্ব রাষ্ট্রের গণ্ডি যখন পেরিয়ে যাবে, তখন আমরা সেটাকে বলবো আন্তর্জাতিক সম্পদ। অর্থাৎ সব ধরনের রাষ্ট্রই যেটা ব্যবহার করবে সেটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। মানব সৃষ্ট সম্পদ, তার মানে কি আমি বুঝতেই পারতেছি যে মানুষের দ্বারা সৃষ্ট কোনো সম্পদকে আমরা বলছি হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। বলা হচ্ছে কোনো দেশের অধিবাসীরা তাদের শ্রম ও মূলধনের সাহায্যে প্রাকৃতিক সম্পদ ব্যবহার, সংগ্রহ ও উত্তোলন করে এবং সেগুলো রূপান্তর বা স্থানান্তর করে যে নতুন সম্পদ সৃষ্টি করে তাকে বলা হয় মানব সৃষ্ট সম্পদ। বা আমরা যদি আরো সহজভাবে বলতে যাই যে মানুষের দ্বারা সৃষ্ট কোনো সম্পদকে আমরা কি বলি? মানব সৃষ্ট সম্পদ, তাহলেও হবে। আবার আপনি যদি একটু ভালো করে দিতে চান, যেটাতে হচ্ছে আপনি যিনি খাতা দেখবেন ওনার যদি ভালো করে মনোযোগ আকর্ষণ করতে চান, তাহলে অবশ্যই এই সংজ্ঞাটাই দেখবেন যে হচ্ছে কোনো দেশের অধিবাসীরা তাদের শ্রম ও মূলধনের সাহায্যে প্রাকৃতিক সম্পদ ব্যবহার, সংগ্রহ ও উত্তোলন করে সেগুলো রূপান্তর বা স্থানান্তর করে যে নতুন সম্পদ সৃষ্টি করে তাকেই বলি হচ্ছে আমরা মানব সৃষ্ট সম্পদ। ভূমি, ভূমি কি? ভূমি বলতে আমরা অনেকে ভুল করি, যে ভূমি বলতে আমরা বোঝাই হচ্ছে জমি, এরকম একটা কনসেপ্ট থাকে আমাদের, যে ভূমি মানে হচ্ছে সেটা কি জমি, জায়গা জমি। কিন্তু ভূমি বলতে এই জায়গা জমি বোঝায় না, ভূমি বলতে বোঝায় হচ্ছে যে সকল প্রকার প্রাকৃতিক সম্পদ। অর্থাৎ আমি যদি প্রাকৃতিক গ্যাস উত্তোলন করি তাহলে সেটা কি হবে? ভূমির অন্তর্গত হবে। বা আমি কোনো ফসল উৎপাদন করলাম এটাও কি হবে? মানে আমি প্রকৃতি থেকে যেগুলো পাবো সবগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে আমার ভূমির অন্তর্গত। শ্রম, তারপর হচ্ছে উৎপাদন কাজে ব্যবহারযোগ্য মানুষের শারীরিক ও মানসিক কর্মক্ষমতাকে শ্রম বলা হয়। তো এটা একটা হচ্ছে আমার উৎপাদনের উপাদান হচ্ছে চারটি: ভূমি, শ্রম, মূলধন এবং হচ্ছে সংগঠন। একটা বিষয় লক্ষণীয়, শুধুমাত্র শ্রমকে আমরা কি করতে পারি না, চোখে দেখতে পারি না, বা এটাকে আমি হাত দিয়ে ছুঁতে পারি না, এটা আমরা বুঝতে পারি যে শ্রম দিচ্ছে উনি, ঠিক আছে, কিন্তু আলাদা কোনো কি নাই, এটার আকার আকৃতি নেই। কিন্তু বাকিগুলো ভূমির আকার আকৃতি আছে, মূলধনের আছে, সংগঠন আছে, আপনি বলতে পারেন যে অমুক জনে হচ্ছে একজন সংগঠনের অংশ। কিন্তু শ্রমটা আমরা কি করতে পারি না, শুধু শারীরিক মানসিক কর্মক্ষমতাকে শ্রম বলে। এবং আরেকটা বিষয় হচ্ছে যেটা আমরা কি করতে পারি না, চোখে দেখা যায় না, তা হচ্ছে মূলধন। যে সম্পদ সরাসরি ভোগ করা হয় না কিন্তু পুনরায়
কাজে লাগিয়ে অধিকতর উৎপাদন করা হয় তাকে মূলধন বলে। অর্থাৎ আমরা এই একটা স্মার্ট পেন আমরা এখানে ব্যবহার করতেছি, তো এটাও কি, এটা আমরা কি করছি সরাসরি ভোগে না করে আপনাদের এই যে ক্লাস নেওয়ার কাজে ব্যবহার করতেছি, এটা কি হয়ে গেছে এখন মূলধন হয়ে গেছে। বা আমার যে স্মার্ট বোর্ডটা আছে আমরা সরাসরি ভোগ না করে আমরা কি করতেছি আপনাদেরকে এই স্মার্ট বোর্ডের মাধ্যমে আবার সেবা প্রদান করতেছি, তো এটা কি হয়ে গেছে মূলধন হয়ে গেছে। অর্থাৎ যেই সম্পদ সরাসরি ভোগে ব্যবহার না হয়ে পুনরায় কি করা হয় উৎপাদন কার্য পরিচালনা করা হয় তাকে বলা হয় হচ্ছে মূলধন। সংগঠন উৎপাদনের 3টি উপকরণ বা উপাদান যথা ভূমি, শ্রম, মূলধনকে একত্রিত করে উৎপাদন কার্য পরিচালনা ও সম্পাদনা করাকে বলা হয় হচ্ছে সংগঠন। বন্টন উৎপাদিত সম্পদ উৎপাদনের 4টি উপাদানের মধ্যে ভাগ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বন্টন বলে। অর্থাৎ আমরা ভূমি থেকে পাই হচ্ছে খাজনা পাই, শ্রম থেকে পাই মজুরি, মূলধন থেকে পাই হচ্ছে সুদ, সংগঠন থেকে পাই মুনাফা। এই যে সবগুলোর মধ্যে যে 4টি উপাদানের মধ্যে ভাগ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলতেছি বন্টন ব্যবস্থা বা বন্টন বলতেছি। তারপর হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা কি, এটা হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অধ্যায়ের উপযোগটা ঠিক যেমনভাবে বা যেমনিভাবে গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে অর্থনৈতিক ব্যবস্থাটাও এটা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। বলা হচ্ছে যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনের উপাদানসমূহের মালিকানা নির্ধারিত হয় এবং উৎপাদন প্রক্রিয়া উৎপাদিত সম্পদের বন্টন ও ভোগ প্রক্রিয়া সম্পাদিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। অর্থাৎ আমরা কোনো কিছু উৎপাদন করতেছি, কোনো সম্পদের মালিকানা নির্ণয় করতেছি, আমরা কিভাবে উৎপাদন করতেছি প্রক্রিয়া, তারপর কিভাবে বন্টন করতেছি বা কিভাবে ভোগ করতেছি, এই যাবতীয় বিষয় যে ব্যবস্থার মধ্যে আলোচনা করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। কারণ আমরা জানি এই বহু ধরনের ব্যবস্থা আছে যেখানে হচ্ছে একভাবে উৎপাদন হয়, একভাবে বন্টন হয়, একভাবে ভোগ হয়, যার কারণে এই সবগুলো যেই ব্যবস্থার মাধ্যমে প্রচলিত হয় বা পরিচালিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আমরা জানি আপনাদের এখানে 4টা অর্থনৈতিক ব্যবস্থা আলোচনা করা হয়েছে। 1 নম্বর হচ্ছে ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং হচ্ছে ইসলামিক, এই 4টা অর্থনীতি নিয়ে আলোচনা করেছে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থাটা কি, যেখানে হচ্ছে যে অর্থব্যবস্থায় উপাদানগুলো ব্যক্তি মালিকানাধীন এবং বেসরকারি উদ্যোগে সরকারি হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। অর্থাৎ যেখানে বন্টন ভোগ ইত্যাদি ইত্যাদি কি হয় শুধুমাত্র ব্যক্তি মালিকানাধীন থাকে সেটাকে আমরা বলতেছি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। সমাজতান্ত্রিক হচ্ছে তার ঠিক অন্যরকম, যেখানে হচ্ছে কি ব্যক্তির জায়গায় যত ধরনের উৎপাদনের উপকরণের মালিক, উৎপাদন প্রক্রিয়া, ভোগ বন্টন এগুলো সব সরকার যখন হচ্ছে এটা নির্ধারণ করে সেটাকে আমরা বলি কি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। মিশ্র অর্থ ব্যবস্থা হচ্ছে যেখানে ব্যক্তি এবং সমাজের কি হয় একত্রে নিয়ন্ত্রণ বা মালিকানা ইত্যাদি ইত্যাদি বিরাজ করে সেটাকে আমরা বলি মিশ্র অর্থ ব্যবস্থা। ইসলামিক অর্থ ব্যবস্থা কি, যেখানে হচ্ছে ইসলামের যে মৌলিক নীতিসমূহ আছে ওইগুলোকে প্রাধান্য দিয়ে যখন কোনো অর্থ ব্যবস্থা পরিচালিত হয় তখন আমরা সেটাকে বলি হচ্ছে ইসলামিক অর্থ ব্যবস্থা। শ্রমিক শোষণ, এটা হচ্ছে শ্রমিককে তার প্রাপ্য মজুরি থেকে দেওয়া হলো শ্রমিক শোষণ। এখান থেকে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে খ নাম্বারের প্রশ্ন আসে, যার কারণে এই শ্রমিক শোষণ জিনিসটা আপনারা অবশ্যই মনে রাখবেন যে শ্রমিককে তার প্রাপ্য মজুরি থেকে কম দেওয়া হলো শ্রমিক শোষণ। অর্থাৎ মনে করেন একজন লোক কাজ করার ফলে সে মজুরি ডিজার্ভ করে হচ্ছে 1000 টাকা, কিন্তু আপনি টাকা দিলেন হচ্ছে 800 টাকা। তো এই যে 200 টাকা থেকে গেল, এই 200 টাকায় হচ্ছে কি আপনি যে কম দিলেন এই 200 টাকাটাই হচ্ছে শ্রমিক শোষণ। ঠিক আছে, তো আমাদের এই মুহূর্তে যতগুলো শব্দ এখানে দেওয়া আছে, যতগুলো শব্দ আমরা আলোচনা করলাম, এগুলো আপনার অবশ্যই মানে এক বাক্যে বা আপনি এমনভাবে আপনার মধ্যে নিবেন এগুলা যে আপনি বলার সাথে সাথে কি করেন এগুলা বুঝতে পারেন। ঠিক আছে, তো এই শব্দগুলো অবশ্যই আপনাকে কি করতে হবে মাথায় গেঁথে রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।